গোপাল, জালটা এইদিকে টান তো, মনে হচ্ছে বড় সড়ো কিছু একটা আটকেছে। টানছি বাবা, বেশ ভারী লাগছে তো। দেখি কি পেলাম আজকে। হ্যাঁ, বাহ, বেশ কয়েকটা রুই আর কাতলা পেয়েছি দেখছি। আজকে রাতটা মন্দ হবে না। বাবা, এই মাছটা দেখো, পেটের দিকটা কি মোটা। এটা কালকে আমার জন্য রাখবে তো? তোর তো পেটির মাছ ছাড়া গলা দিয়ে ভাতই নামে না। ঠিক আছে, রাখবো তোর জন্য। এই একটাই তো আবদার বাবা, আর কিছু চাই না তোমার কাছে। আজকে যা মাছ পেলাম, বাজারে বিক্রি করলে হয়তো কিছু টাকা হাতে আসবে, কিন্তু কয়েকদিন দামটা কেমন যেন কমেই যাচ্ছে। কেন বাবা, আগে তো ভালো দাম পেতে তুমি। জানি না রে বাবা, হ্যাঁ, বাজারে গেলেই দেখি মাছের দাম আগের চেয়ে অনেক কম। কি যে হচ্ছে বুঝতে পারছি না। চলো বাবা, বাড়ি গিয়ে বিশ্রাম নিয়ে আগে, কালকে বাজারে গিয়ে দেখা যাবে ব্যাপারটা। ঠিক বলেছিস, রাত অনেক হয়েছে, তোর মাও নিশ্চয়ই আমাদের জন্য অপেক্ষা করে আছে। চলো তাড়াতাড়ি, মায়ের হাতের রান্না খাওয়ার জন্য পেটটা যে কিভাবে চুঁচো করছে। তুই তো দেখি খাবার কথা শুনলি সব ভুলে যাস। চল চল, তাড়াতাড়ি চল তাহলে। বাবা, তুমিও তো কম খাদ্যরসিক না, শুধু মুখে বলো না। ঠিক ধরেছিস, তবে সেটা তোর মাকে বলিস নে জানো। হ্যাঁ, গোপাল, এই নে তোর পেটির মাছ। রোজ রোজ শুধু তোর পেটি লাগে, বাকি মাছ কি মাছ না নাকি? মা, পেটির মাছের যে স্বাদ, বাকি অংশে কি সেই স্বাদ পাওয়া যায়? তুমি তো ছোটবেলা থেকে অভ্যেস করিয়েছো। ওগো, ছেলেটাকে আরো তো আশকারা দেবে। সংসারে যে অবস্থা, তাতে তো পেটির মাছ জোগাড় করাই কঠিন হয়ে যাচ্ছে দিন দিন। কেন গো, কি হয়েছে? মাছের তো অভাব নেই নদীতে। মাছের অভাব হবে না, দামের অভাব গো। বাজারে নিয়ে গেলে যে দাম পাই, তাতে হাত খরচও ওঠে না ঠিক মতো। বাবা, এটা তো অনেক দিন ধরেই শুনছি, কারণটা কি? সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা, এখন খাওয়া শেষ কর, রাত অনেক হয়েছে। গোপাল, তোর বাবার কথা শুনে মন খারাপ হয়ে যাচ্ছে। এভাবে আর কতদিন চলবে বলতো? মা, চিন্তা করো না, আমি একটা কথা ভাবছি, কালকে সবাইকে বলবো। কি কথা রে গোপাল, এখনই বল না। বাবা, আজকে না, কালকে সকালে শান্তভাবে বসে বলবো। এখন খাওয়া শেষ করে ঘুমাও তোমরা। বাবা, মা মা একটা কথা বলতে চাই। আমি শহরে যেতে চাই চাকরি করবার জন্য। শহরে? হঠাৎ এই কথা বলছিস কেন গোপাল? মা, আমি লেখাপড়া শিখেছি তো কিছু একটা করবার জন্যই। অরিন্দম মামার সাথে কথা হয়েছে, উনি তো শহরে থাকেন, বলেছেন একটা চাকরির ব্যবস্থা করে দেবেন। চাকরি? কিন্তু বাবা, তুই একা শহরে গিয়ে থাকবি কি করে? আমরা তো কখনো তোকে চোখের আড়াল করিনি। গোপাল, তুই তো আমার একমাত্র ছেলে। তুই না থাকলে এই বাড়িতে আমরা কেমন করে থাকবো বলতো? মা, আমি তো তোমাদের ছেড়ে চিরদিনের জন্য যাচ্ছি না। চাকরি করে টাকা পাঠাবো, তোমাদের কষ্ট কমাবো, আর মাঝে মাঝে বাড়িও আসবো। কিন্তু বাবা, আমাদের তো এই মাছ ধরবার কাজেই দিন চলে যাচ্ছিল এতদিন। বাবা দেখো, মাছের দাম কমে যাচ্ছে, তোমাদের কষ্ট বাড়ছে দিন দিন। আমি যদি শহরে গিয়ে একটা ভালো চাকরি পাই, তাহলে অন্তত তোমাদের আর এই কষ্টের দিন কাটাতে হবে না। তুই যা ভালো বুঝিস কর বাবা, কিন্তু নিজের যত্ন নিস, আমাদের কথা ভুলে যাস না। মা, তোমাদের কিভাবে ভুলবো? তোমরাই তো আমার সব। ঠিক আছে, তাহলে কবে যাবি ঠিক করেছিস? বাবা, অরিন্দম মামা বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব যেতে। আমি ভাবছি পরশুই রওনা দেব। এত তাড়াতাড়ি? মা, দেরি করলে হয়তো চাকরিটাই হাতছাড়া হয়ে যেতে পারে, তাড়াতাড়ি যাওয়াই ভালো। ঠিক আছে বাবা, যা তুই মনে করিস তাই কর। আমরা তো সিদ্ধান্তের পাশে আছি। ধন্যবাদ বাবা, তোমাদের এই সমর্থনটাই আমাদের সবচেয়ে বড় ভরসা। যাওয়ার আগে তোর প্রিয় সব খাবার রেঁধে দেব, এই কটা দিন যেন মনে রাখার মতো হয়। মা, তোমার হাতের রান্না না খেলে কি আর বিদায়টা সম্পূর্ণ হয়? এই নে গোপাল, শেষবারের মতো তোর পেটির মাছ দিয়ে ভাত খাইয়ে দিলাম। শহরে গিয়ে কি আর এসব কে করে দেবে তোকে? মা, এই স্বাদ আমি কোনো দিন ভুলবো না। তুমি চিন্তা করো না, আমি আমি ঠিক থাকবো। চল বাবা, ঘাট পর্যন্ত এগিয়ে দিয়ে আসি তোকে। গোপাল, শহরে গিয়ে সাবধানে থাকিস। অরিন্দমের সাথে সব সময় যোগাযোগ রাখিস, আর টাকা পয়সার হিসেব ভালো করে রাখিস।
বাবা তুমি চিন্তা করো না। আর হ্যাঁ, তুমিও শরীরের যত্ন নিও। ঠিক আছে বাবা, যা নৌকা নিয়ে এসে গেছে, সাবধানে যাস। বাবা তুমি আর মা আমার জন্য চিন্তা করো না। আমি খুব তাড়াতাড়ি আবার তোমাদের কাছে ফিরে আসবো, এই কথা দিলাম। আমরা অপেক্ষায় থাকবো বাবা, তুই ভালো থাকিস, এটাই আমাদের একমাত্র চাওয়া। বাবা তুমিও নিজের যত্ন নিও। আমি প্রতি সপ্তাহে চিঠি লিখব তোমাদের। গোপাল, এই যে এখানে, চিনতে পারছিস আমাকে? মামা, কতদিন পর দেখা হলো তোমার সাথে। শহরটা তো একদম অন্য রকম। মানুষ এত এত মানুষ, এত গাড়ি। প্রথম প্রথম সবারই এমন লাগে। চল বাড়ি চল, তারপর সব কথা হবে। গোপাল, তোর জন্য একটা অফিসে কাজের ব্যবস্থা করেছি, হিসেবপত্র রাখবার কাজ। বেতনও মন্দ না, কালকে থেকেই যোগ দিতে পারবি। সত্যি মামা, তোমারই উপকার আমি কোনো দিন ভুলবো না। বাবা মা শুনলে খুব খুশি হবে। শোন গোপাল, শহরের জীবন কিন্তু গ্রামের মতো সহজ না। এখানে পরিশ্রম করতে হবে, মন দিয়ে কাজ শিখতে হবে। মামা আমি জানি, বাবা মায়ের কষ্ট কমানোর জন্যই তো এত দূর এসেছি। কোনো অবহেলা করব না কাজে। এই তো লক্ষ্মী ছেলের মতো কথা। যা, গিয়ে একটু বিশ্রাম নে, কালকে থেকে তো ব্যস্ততা শুরু হয়ে যাবে। হরেন ভাই, আজকেও তো মাছের দাম একদম তলানিতে। এভাবে চললে সংসার চালানোই কঠিন হয়ে যাবে। আমিও তো একটা কথাই ভাবছি অভিজিৎ ভাই, এতদিন ধরে দাম কমছে কিন্তু কারণটা কিছুতেই বুঝতে পারছি না। ওই দেখো দাদা, ওই কোনায় কে যেন অনেক মাছ নিয়ে বসেছে। দামও অনেক কম রাখছে দেখছি। চলো তো দেখি, লোকটা কে আর কোত্থেকে এসছে, মানে কোত্থেকে মাছ পেলো এত। এ ভাই, তুমি কোত্থেকে এসেছো? এত মাছ তো নদীর না মনে হচ্ছে। আমি জমিদার বাবুর লোক, বাইরে বাজার থেকে কম দামে মাছ কিনে এনে বাইরে বিক্রি করছে। জমিদার বাবুর লোক? তার মানে জমিদার বাবু নিজেই বাইরে থেকে সস্তায় মাছ কিনে এনে আমাদের বাজারে বিক্রি করাচ্ছেন? তাহলে তো এই কারণেই আমাদের মাছের দাম এভাবে পড়ে যাচ্ছে হরেন দাদা। এটাই তো আসল রহস্য। এটাই তো মস্ত বড় অন্যায় অভিজিৎ ভাই। আমাদের এই নিয়ে জমিদার বাবুর সাথে কথা বলতেই হবে। কিন্তু হরেন ভাই, জমিদার বাবুর সাথে কথা বলতে গেলে উনি যদি রাগ করেন আবার। হ্যাঁ, চুপ করে থাকলে তো চলবে না, চলো বাকি জেলেদেরও ডেকে নিই, একসাথে গেলে জোরটা বেশি হবে। ঠিক আছে, আমি এখনই গিয়ে বাকিদের খবর দিচ্ছি। কালকে সকালেই সবাই মিলে জমিদার বাড়ি যাব। ঠিক আছে, তাহলে দেরি না করে এখনই বের হও। কালকে সকালে মানে ঘাটেই সবাই দেখা করি, একসাথে গেলে কথাটা বলতেও সুবিধে হবে। হরেন ভাই, জমিদার বাবু যদি রেগে যান তাহলে কি হবে? যা হবার হবে অভিজিৎ ভাই, কিন্তু চুপ করে বসে থাকলে তো আমাদের সংসারই চলবে না, সত্যটা তো বলতেই হবে। জমিদার বাবু, আমরা কয়েকজন এসেছি একটা বিষয়ে কথা বলতে, একটু সময় দেবেন? এখন আমি খুব ব্যস্ত আছি, পরে কথা হবে, তোমরা যাও। জমিদার বাবু, বিষয়টা খুব জরুরি, আমাদের মাছের দাম নিয়ে একটা কথা বলতে চাই। বললাম তো এখন সময় নেই, আরেকদিন এসো। দেখলেন দাদা, কথাটাই শুনতে চাইলেন না। এভাবে তো কোনো সমাধান হবে না। চলো আমরা ফিরে যাই, কিন্তু এভাবে হাল ছাড়লে চলবে না, আমাদের জন্য কিছু ভাবতে হবে। শেখর, ওই জেলেরা কি নিয়ে এসেছিল বলতো, তো কি মনে হয়? বাবু শুনেছি ওরা মাছের দাম কম নিয়ে অভিযোগ করতে এসেছিল। আমরা তো কোনো অন্যায় করছি না শেখর, ব্যবসা তো ব্যবসাই। যেখানে সস্তায় পাওয়া যায় সেখান থেকে কিনবো, বেশি দামে বিক্রি করবো, এটাই তো নিয়ম। ঠিক বলেছেন বাবু, আর আমাদের ব্যবসাতেও তো বেশ ভালো লাভ হচ্ছে এখন। হ্যাঁ, লাভের হিসেবটা কেমন যাচ্ছে বলো তো এই সপ্তাহে? বাবু বেশ ভালোই, বাইরের মানে বাজার থেকে সস্তা এনে এখানে বিক্রি করায় দ্বিগুণ লাভ হচ্ছে। বেশ, তাহলে এভাবেই চালিয়ে যাও। ঠিক আছে বাবু, আমি দেখে রাখবো সব কিছু। আর শোনো, ওই জেলেরা যদি আবার আসে তাহলে আমার কাছে পাঠিয়ে দিও, ওদেরকে ব্যাপারটা বুঝিয়ে বলতে হবে। জি বাবু, যেমনটা বলেছেন তেমনটাই করব। ঠিক আছে, তুমি বাজারের দিকটা সামলাও, আমি একটু বিশ্রাম নিই। ভাইরা, যদি এভাবেই চলতে থাকে তাহলে এর কোনো শেষ হবে না। আজকে থেকে আমরা কেউ মাছ ধরতে যাব না, বাজারেও যাব না। ঠিক বলেছেন দাদা, জমিদার বাবু যতই আমাদের এড়িয়ে যান, আমরা সবাই মিলে চুপ করে থাকলে তার নিজেরই টনক নড়বে। হ্যাঁ,
কিন্তু আমাদের ঘরে তো খাবারও নেই ঠিক মতো, কদিন এভাবে চলবে? আমি জানি ভাই, কষ্ট হবে সবারই, কিন্তু এখন যদি আমরা রুখে না দাঁড়াই তাহলে চিরদিনই আমাদের কম দামি মাছ বিক্রি করতে হবে। তাই সবাইকেই এখন সচেতন হতে হবে। বাবু, আজকে একটাও জেলে বাজারে আসেনি, শুধু আমাদের মাছ ছাড়া বাজারে আর কোনো মাছ নেই। তাই নাকি? তাহলে তো আজকে আমাদের মাছ ভালো দামে বিক্রি হবে। হ্যাঁ বাবু, এতে তো আমাদেরই লাভ হচ্ছে। কিন্তু শেখর, একটা কথা মাথায় আসছে, সবাই একসাথে বাজারে না আসবার কারণটা কি হতে পারে? এটা তো স্বাভাবিক মনে হচ্ছে না আমার কাছে। আমারও তো তাই মনে হচ্ছে বাবু, কিন্তু কারণটা কি বুঝতে পারছি না তো। আমাকে নিজেই গিয়ে দেখতে হবে ব্যাপারটা কি, কিছু তো একটা ঠিক নেই। বাবু, আপনি নিজে যাবেন? রাতে একা একা যাওয়া কি ঠিক হবে? চুপচাপ লুকিয়ে যাব, কেউ টের পাবে না। আমার নিজের চোখে দেখা করবা আসল ব্যাপারটা কি। ঠিক আছে বাবু, যেমন ভালো মনে করেন, আমি ততক্ষণে দোকানের হিসেব দেখে রাখি। এত রাতে কারো ঘরেই তো আলো জ্বলছে না, ব্যাপারটা কি? আজকেও চাল নেই গো ঘরে। ছেলেটা শহরে গিয়ে যদি একটু টাকা পাঠাতো। ধৈর্য ধরো শান্তি, এই লড়াই আমাদের জিততেই হবে, নইলে সারা জীবন এভাবেই না খেয়ে থাকতে হবে। এই মানুষগুলো না খেয়ে আছে, আর আমি শুধু নিজের লাভের কথা ভেবে গেছি এতদিন। আজকের রাতটাও না খেয়ে কাটাতে হবে মনে হচ্ছে। বাচ্চাগুলো ঘুমিয়ে পড়েছে মনে হয়। আর না, এই ভুল আমাকে শুধরাতেই হবে কালকে। এ বাড়িতেও সবাই না খেয়ে আছে, আমার একার লোভের জন্য এতগুলো পরিবার আজকে এই অবস্থায়। আর দেরি করা যাবে না, কালকে সবাইকে ডাকতে হবে। সবাই ভেতরে আসুন, বাবু আপনাদের সাথে কথা বলতে চান। দাদা, জমিদার বাবু আবার কি বলতে চান কে জানে, মনটা কেমন যেন করছে। এই যা হবার হবে অভিজিৎ, ভয় পেলে চলবে না, ভেতরে যাই চলো। তোমরা সবাই এসেছো, ভালো হলো। আমার একটা কথা বলবার আছে তোমাদের সবার সামনে। বলুন জমিদার বাবু, আমরা শুনছি। আমি গতকাল রাতে নিজের চোখে দেখেছি তোমাদের কষ্ট। বাইরে থেকে সস্তায় মাছ এনে এই বাজারে বিক্রি করে আমি নিজের লাভ বাড়িয়েছি, কিন্তু বুঝতে পারিনি এতে তোমাদের এত বড় ক্ষতি হচ্ছে। জমিদার বাবু নিজে এ কথা বলছেন, বিশ্বাসই হচ্ছে না। আমি আজকে থেকেই মাছের ব্যবসা পুরোপুরি বন্ধ করে দিচ্ছি। তোমরা আবার আগের মতো নিজেদের মাছ বাজারে বিক্রি করতে পারবে ন্যায্য দামেই। জমিদার বাবু, আপনার এই কথায় আমরা যে কি পরিমাণ স্বস্তি পেলাম বলে বোঝাতে পারবো না। আমার ভুলের জন্য তোমাদের কাছে ক্ষমা চাইছি। এখন থেকে তোমরা নিশ্চিন্তে মাছ ধরতে যেতে পারো। ধন্যবাদ জমিদার বাবু, আজকের দিনটা আমরা কোনোদিন ভুলবো না। যাওয়ার আগে একটা কথা, তোমাদের সবাইকে আজকে আমার গোলা থেকে কিছু চাল ডাল পাঠানোর ব্যবস্থা করছি, তোমরা নিশ্চিন্তে বাড়ি যাও। জমিদার বাবু, এত করবার দরকার নেই, আপনি ব্যবসাটা বন্ধ করেছেন, এতে আমরা কৃতজ্ঞ। না না, এটা আমার দায়িত্ব। তোমাদের এই কষ্টের দিনে একটু হলেও ভাগ করে নিতে চাই আমি। হ্যাঁ, আপনার এই মন থেকে বোঝা যাচ্ছে জমিদার বাবু, আপনি সত্যি অনুতপ্ত, আপনাকে ধন্যবাদ। বাবু, আমিও কথা দিচ্ছি, আজকে থেকে আপনার সাথে যা কিছু করব সব সময় ন্যায্যভাবে করব। এই তো, এটাই তো আমার শেখবার বিষয় ছিল। চলো সবাই, আজকের দিনটা একটা নতুন শুরু হিসেবে মনে রাখি। রে গোপাল, আজকে তোকে কেমন যেন চুপচাপ লাগছে, সারাদিন অফিসেও ঠিক মতো কথা বলিসনি শুনলাম, শরীর খারাপ নাকি রে বাবা? না মামা, শরীর ঠিকই আছে, চিন্তা করো না। শুধু মনটা কেমন যেন ছটফট করছে আজকে কয়েকদিন ধরে, নিজেও ঠিক বুঝতে পারছি না কেন। কি হয়েছে বলতো, আমাকে খুলে বল। এভাবে মনের মধ্যে চেপে রাখলে তো আরো কষ্ট হবে তোর। মামা, শহরে এসেছি প্রায় 1.5 মাস হতে চলল। দিনগুলো তো ভালোই কাটছে তোমাদের সাথে, কিন্তু বাবা মায়ের মুখটা যে কতদিন দেখিনি সে কথাটাই বারবার মাথায় ঘুরছে। ওরে বাবা, এই কথা! আমি তো ভাবলাম না জানি কি মহাভারত অশুদ্ধ হয়ে গেল, তা বাড়ি যেতে ইচ্ছে করছে বুঝে এখন? হ্যাঁ মামা, রোজ রাতে শুয়ে শুয়ে মায়ের হাতে রান্নার কথা মনে পড়ে, বাবার সাথে নদীর ধারে হাঁটবার কথাও মনে পড়ে খুব। জানি চাকরিতে সবে কয়েক সপ্তাহ হলো, তাও যদি কয়েকদিনের জন্য একটু ছুটি নিয়ে ঘুরতে আসতে পারতাম মনটা হালকা হতো। এতে অন্যায়ের কিছু নেই রে বাবা, মা বাবাকে দেখতে ইচ্ছে করাটাই তো স্বাভাবিক একটা মানুষের জন্য। আমি কালকেই অফিসের বড়বাবুর সাথে কথা বলে দেবো, তুই একদম চিন্তা করিস না এ নিয়ে। সত্যি মামা, তুমি বললে হয়তো উনি রাজি হয়ে যাবেন, নইলে আমি একা গিয়ে কথাটা বলতে সাহস পেতাম না।
তুই এত মন দিয়ে ভালো কাজ করেছিস অফিসে, এইটুকুই কয়েকদিনের ছুটি চাইলে উনি না করবেন না বলি আমার বিশ্বাস। তুই বরং আজকে রাতেই ব্যাগটা গুছিয়ে রাখ। মামা, তাহলে কি পরশুদিনই রওনা দিতে পারবো বাড়ির দিকে? মনটা যে আর তর সইছে না। আমি কালকে সকালেই কথা বলে দেব, তুই একদম চিন্তা করিস না এসব নিয়ে। তবে বাবা মাকে আগে থেকে খবর দিসনি যেন, চুপচাপ গিয়ে চমকে দিবি ওনাদের। হ্যাঁ, ঠিক বলেছ মামা, হঠাৎ গিয়ে হাজির হলে মায়ের চোখে খুশিতে জল এসে যাবে। সেই দৃশ্যটা দেখবার জন্যই তো এতটা অপেক্ষা। যা যা এবার গিয়ে ব্যাগটা গুছিয়ে রাখ শান্ত মনে। আর হ্যাঁ, কাকা কাকিমাকে এবার আমার আর তোর মামির পক্ষ থেকে অনেক সালাম আর ভালোবাসা জানাস। ঠিক আছে মামা, নিশ্চয়ই জানাবো। তোমার এই উপকারের কথা আমি সারা জীবনেও ভুলবো না। আজ সকাল থেকে কেন জানি গোপালের কথা খুব মনে পড়ছে গো। কাজ করতে করতেও বারবার ওর মুখটা চোখের সামনে ভাসছে। ছেলেটা কেমন আছে কে জানে। চিঠিতে তো লিখেছিল ভালোই আছে, কাজেও নাকি মন দিয়েছে খুব। তুমি অত চিন্তা করো না শান্তি, ছেলে আমাদের বুদ্ধিমান, নিজের খেয়াল নিজেই রাখতে পারবে। চিন্তা না করে কি করে থাকি বলো তো। এই বাড়িতে ছেলেটা নেই বলে সারাক্ষণ কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। ঘরের প্রতিটা কোণে ওর অভাব টের পাই। হ্যাঁ, আমারও তো একই রকম লাগে গো। তখন নদীতে জাল টানবার সময় মনে হয় পাশে গোপাল থাকলে কত গল্প হতো আমাদের, সময়টা কত তাড়াতাড়ি কেটে যেত। ছেলেটা একটু বড় হয়ে গেল বলেই না নিজের পায়ে দাঁড়াতে এত দূরে যেতে হলো ওকে। নইলে সারাক্ষণ তো চোখের সামনেই রেখে দিতাম, কোথাও যেতেই দিতাম না। ঠিক আছে ঠিক আছে, এখন আর মন খারাপ করো না শান্তি। আসছে মাসে হয়তো কয়েকদিনের জন্য বাড়ি আসবে, চিঠিতে লিখেছিল, ততদিন একটু ধৈর্য ধরো। মা, বাবা, দেখো আমি এসে গেছি। গোপাল, এ কি রে বাবা তুই? চোখকে তো বিশ্বাস করতে পারছি না। কোনো খবর না নিয়ে একেবারে চলে এলি যে। গোপাল, সত্যিই তুই এসেছিস বাবা? হ্যাঁ, আমারও তো চোখ জুড়িয়ে যাচ্ছে তোকে দেখে। স্বপ্ন দেখছি নাকি ভাবছিলাম প্রথমে। মা, আর থাকতে পারলাম না ওখানে। তোমাদের কথা মনে পড়তে পড়তে বুকের ভেতরটা যেন ফেটে যাচ্ছিল। প্রত্যেক দিন এই একই হাল হচ্ছিল, তাই ছুটে চলে এলাম। কিন্তু বাবা, চাকরিটা কি ছেড়ে দিলি নাকি একেবারে? না মা, চাকরি একদমই ছাড়িনি। তুমি চিন্তা করো না। মামা নিজে গিয়ে অফিসের বড়বাবুর সাথে কথা বলে আমাকে কয়েকদিনের ছুটি করিয়ে দিয়েছেন। বলেছেন মা বাবাকে গিয়ে দেখে আসাটা এখন সবচেয়ে জরুরি। তা কদিনের ছুটি নিয়ে এসেছিস বাবা? হ্যাঁ, বেশি দিন তো থাকতে পারবি না, চাকরির ব্যাপার তো। বাবা, 5 দিন দিন 5 ছুটি পেয়েছি এবারের মতো। এ কটা দিন তোমাদের কাছেই থাকবো, একসাথে সময় কাটাবো, তারপর আবার শহরে ফিরে যেতে হবে কাজে। 5 দিন? তা মন্দ কি? তাও তো ভালো বাবা। অন্তত এই কটা দিন তো চোখের সামনে দেখতে পাবো তোকে। তোকে ভাত মেখে খাইয়ে দিতে পারবো। চল বাবা, আর দাঁড়িয়ে থেকো না, ভেতরে চল সবাই। তোর মা আজকে সকাল থেকে যা যা রেঁধেছে সবই তোর প্রিয় খাবার। আয় গোপাল, ভেতরে আয়। আজ তোর জন্য সবচেয়ে বড় মাছের পেটিটা তুলে রেখেছিলাম। এতদিন পর ছেলে বাড়ি ফিরলো বলে কথা, আজ তোকে পেট ভরে খাওয়াবো। মা, এই স্বাদের জন্যই তো এত তাড়াতাড়ি সব ফেলে রেখে চলে এলাম। শহরের কোনো খাবারেই এই স্বাদ আর ভালোবাসা খুঁজে পাইনি এতদিন। গোপাল, তোকে তো বেশ ভালোই লাগছে দেখতে। চেহারাটাও কেমন খুলে গেছে শহরে গিয়ে, মনে হচ্ছে ভালোই যত্ন নিচ্ছিস নিজের। বাবা, ওখানে ভালোই আছি আমি। কাজও অনেক কিছু শিখছি রোজ, কিন্তু তোমাদের ছাড়া কোথাও যে মনটা টেকে না সেটা নিজেও বুঝিনি আগে এতটা। চল এখনই এখনই সবাই ভেতরে চ, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। এই কটা দিন যেন থামার সময়ের মতো ধীরে ধীরে কাটে, এটাই এখন আমাদের একমাত্র চাওয়া। ঠিক বলেছো শান্তি, একদম মনের কথা বললে। চলো গোপাল, আজকের এই সন্ধ্যাটা শুধু আমাদের 3 জনের হয়ে থাকুক, আর কিচ্ছু ভাবতে হবে না।